আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। এসএসসি ব্যাচ 2025 পরীক্ষা আমাদের খুবই সন্নিকটে। এর উপর ভিত্তি করে আমি তোমাদের সাধারণ গণিতের এমসিকিউ এর একটা কোর্স ডিজাইন করেছি, যেখানে হচ্ছে আমাদের অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 17 পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সবগুলার মানে একাল যাবৎ যতগুলা বোর্ড কোশ্চেন আসছে সবগুলা কোশ্চেন আমার ভিডিওতে উপস্থাপন করব এবং সবগুলা কোশ্চেনের সঠিক ব্যাখ্যা সহকারে ক্লাসগুলো নিব। তো আশা করব যে তোমরা ভিডিওগুলো যদি দেখো তাহলে খুব সুন্দরভাবে ভিডিওগুলো মানে ম্যাথগুলো বুঝতে পারবে এবং আমাদের টার্গেট থাকবে যে টার্গেট এমসিকিউ 30 আউট অফ 30, অর্থাৎ আমাদের সাধারণ গণিতে এমসিকিউ 30 আসে। আমরা এই কোশ্চেনগুলা অবশ্যই বুঝবো, আমার ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা বুঝবে এবং ক্লাসগুলো করলে আমাদের হচ্ছে 30-এ 30 পাওয়া সম্ভব, কারণ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না বোর্ড পরীক্ষায়। এখানে সকল বোর্ড কোশ্চেনই দেওয়া আছে। আমাদের একাল যাবৎ যে কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় আসছে সবগুলো কোশ্চেনের আমি সমাধান দেখাবো। তো আমরা ক্লাসে মনোযোগ দিই। দেখো, আমাদের হচ্ছে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে আসছে। ঢাকা বোর্ড 2020, এটা হলো 14 নম্বর কোশ্চেন ছিল। এটা আমাদের ঢাকা বোর্ড 2020-এর 14 নম্বর কোশ্চেন ছিল। তো এটা হচ্ছে আমাদের অধ্যায় 1-এর বাস্তব সংখ্যা থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো। তো আমরা একটা একটা করে সকল সমাধানগুলো দেখব। এখন নিচে আমাদের বলছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা কি সেটা আমাদের আগে জানতে হবে, ঠিক না? তাহলে দেখো, এখানে আমি কিছু পয়েন্ট লিখছি যে গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ যদি হয় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। সসীম যদি দশমিক ভগ্নাংশ হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে? মূলদ সংখ্যা হবে। আবার তোমার হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হলে মূলদ সংখ্যা হবে। তাহলে দেখো, আমাদের মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, যদি সসীম দশমিক ভগ্নাংশ হয় তাহলে মূলদ সংখ্যা হবে, আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হলেও মূলদ সংখ্যা হবে। এখন আমরা এটা বুঝি কিনা, হ্যাঁ, যে সসীম তোমার হচ্ছে দশমিক ভগ্নাংশ কোনটা। সসীম দশমিক ভগ্নাংশ বলতে বোঝায় তোমার হচ্ছে ধরো 0.02, অর্থাৎ এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, সসীম, তাই না? এর উপাদান এই যে আমাদের 3টা ডিজিট ছিল এখানে 0.02, অর্থাৎ এখানে আর কোনো সংখ্যা আসে নাই, তার মানে সসীম। তাহলে যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি যে সসীম দশমিক ভগ্নাংশ তাহলে সেটা কি হবে? মূলদ সংখ্যা হবে। আবার অসীম যেগুলো হয়, অসীম মনে করো যে 0. তোমার হচ্ছে যে 0.1, 2, তারপরে 5, তারপরে 6, এরকম ডট 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 আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? আরও অনেক কিছু থাকতে পারে। এরকম যদি তোমার হচ্ছে অসীম যদি দশমিক আসে কিন্তু সেগুলো আবৃত হয়। আবৃত বলতে কি? আবৃত বলছে একই সংখ্যা বারবার আসে। ধরো আসতে পারে 0. তোমার হচ্ছে 7, তারপরে যে 7, তারপরে 7, এরকম আমাদের সংখ্যা মনে করে আস্তে আস্তে সবগুলো 0.7777 এরকম। তাহলে আবৃত যদি তোমার দশমিক ভগ্নাংশ হয় তাহলে সেটা হবে মূলদ সংখ্যা। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে? এখানে তো আমাদের দেওয়া আছে কি ভগ্নাংশ। দেখো, এই ভগ্নাংশগুলোকে আমরা সর্বপ্রথম ক্যালকুলেটর দিয়ে আমরা দেখব যে আসলে এগুলা সসীম দশমিক ভগ্নাংশ নাকি অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীমে যদি তোমার হচ্ছে আবৃত হয় তাহলে মূলদ হবে, আর যদি তোমার আবৃত না হয় তাহলে অমূলদ হবে। তাহলে এটা আমরা চেক করবো। তার জন্য আমি যে ক্যালকুলেটর এর সাহায্য নেই। দেখো, আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, আমরা এই কোশ্চেনের অপশন থেকে আমরা হচ্ছে চেক করব ক্যালকুলেটর দিয়ে যে আসলে ভগ্নাংশটা কী হতে পারে। তো আমরা যদি এই যে ক্যালকুলেটারে তোমার হচ্ছে প্রথমটা যদি তুলি, দেখো যে প্রথম সংখ্যাটা যদি তুলি √18, তাহলে আমি এখানে √18 দিলাম। তারপরে আমরা নিচে দেবো কি √32 ক নম্বর এর জন্য। তাহলে আমি নিচে আসি এবং আমি এখানে 32 দিই। তাহলে দেখো 32 দিলে আমাদের সংখ্যাটা আসতেছে কত? এই যে 3/4 মানে এই যে আমরা যদি এটাতে চাপ দিই আসবে কি 0.75। এই যে এখানে দেখাচ্ছি 0.75। তাহলে 0.75 এটা কিন্তু আমাদের একটা কি সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক না? এই যে 0.75, অর্থাৎ দশমিকের পর আমাদের দুইটা সংখ্যা আছে, আর কোনো কিন্তু সংখ্যা আসে নাই, অর্থাৎ সসীম।
তাহলে যেহেতু এটা সসীম দশমিক ভগ্নাংশ তাহলে অবশ্যই মূলদ সংখ্যা হবে এটা, তাহলে এটা আমাদের অ্যান্সার। আমরা আরেকটা চেক করে দেখতে পারি এগুলো আসলেই তোমার মূলদ সংখ্যা হতো কিনা। আমরা যে কোনো একটা চেক করি আর বাকিগুলো তুমি চেক করে ফেলবা। তাহলে দেখো আমরা অন্য একটা দিয়ে ট্রাই করি, যে আমরা ধরো আমরা এই জিনিসটা চেক করবো, যে ধরো এটাই চেক করবো 2 নম্বরটা, খ নম্বর অপশনটা। তাহলে কি আছে, √ তোমার 3, আর নিচে যদি আমরা আসি, নিচে আমরা √ কত দিব, √ 2। তাহলে যে √ যদি 2 দিই তাহলে সমান সমান দিয়ে দেখবো যে √6/2, অর্থাৎ এটাতে চাপ দিলে দেখো 0.12247444871, অর্থাৎ এখানে ডট ডট ডট, অর্থাৎ আমাদের এটা অসীম দশমিক ভগ্নাংশ, তাই না? এই যে আরও এখানে আছে, মনে করি এটা কিন্তু শেষ হয় নাই, ক্যালকুলেটারের ডিজিট শেষ হয়ে গেছে, এই জন্য এটা দেখাতে শেষ, কিন্তু এটা কিন্তু আরও সংখ্যা আসতো। তাহলে এগুলো কী হইতেছে, অসীম। এবং দেখো এগুলো কিন্তু আবৃত হয় নাই, মানে কোনোটার সাথে কোনো মিল নাই। দেখো 22 ছিল, 47 ছিল, আবার 44 ছিল, 871, অর্থাৎ কোনো মিল নাই, কোনো আবৃত কোনো সংখ্যা আসতেছে না। এই জন্য আমরা এটা বলবো যে এটা কি আসলে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা এইগুলোও যদি চেক করি দেখবো যে এরকম আমরা তোমার অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ পাবো। ঠিক আছে, এই যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হলে সেটা অমূলদ সংখ্যা হবে। ওকে, তার মানে আমরা এখানে পাইলাম যে এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমাদের আসে 0.75, অর্থাৎ আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, তাই এটা মূলদ সংখ্যা। ওকে, হ্যাঁ। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, যে 2 নম্বর কোশ্চেনটাতে আমাদের বলছে যে এটা আমাদের ঢাকা বোর্ড 2016 সালে আসছে, 2020 সালে আসছে, এটা আমাদের 16 নম্বর কোশ্চেন ছিল। তো এখানে আমাদের বলছে 0.45, এই যে উপরে দুইটা পুনঃপুনিক চিহ্ন আছে, সমান সমান কত সেটা হবে, কত হবে সেটা বের করো। তাহলে আমরা জানি যে 0.45 এই যে পুনঃপুনিক মানে কি, এই 454545, অর্থাৎ এটা একটা তোমার আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এটার দ্বারা আমরা বুঝতে পারি যে তোমার এখানে 0. আমাদের 45, তারপরে যে 45, এরকম সংখ্যাগুলো আসতে থাকবে আরও অনেক। ঠিক আছে, এখন এটাকে আমাদের কি বলছে, এটা সমান সমান কত হবে, অর্থাৎ অপশনে দেখো এগুলো আমাদের ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কীভাবে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। নিয়মটা দেখো আমরা সর্বপ্রথম এই দশমিককেও কাউন্ট করব না, এই পুনঃপুনকেও কাউন্ট করব না, জাস্ট সরাসরি আমরা দেখবো এই সংখ্যাটা কত। তাহলে দেখো তো এই সংখ্যাটা আমরা কত হয়, 0.45, আমরা জানি বাম পাশে শূন্যের কোনো ভ্যালু নাই, তার মানে কত হয় 45। তাহলে এই 45টা আমরা এখানে বসাবো, এরপরে আমরা একটা মাইনাস চিহ্ন দেবো, যে মাইনাস, পরে আমরা দেখব যে এই পুনঃপুনিক যেগুলো আছে এগুলোর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখো, এই পুনঃপুনিক যদি আমরা বাদ দিই, যে 4 5 বাদ দিলে আমাদের সংখ্যাটা কত, 0। তাহলে যে -0 দেব, পরে আমরা একটা ভাগ চিহ্ন দেব, এরপরে আমরা দেখব যে এই যে যতগুলা পুনঃপুনিক আছে ততগুলা 9 হবে, যত দশমিকের পরে যতগুলা পুনঃপুনিক হবে ততগুলা এখানে 9 দিব। ঠিক আছে, আর যদি তোমার এই পুনঃপুনিকের আগে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকতো, যতগুলো সংখ্যা হতো ততগুলো আমরা 0 দিতাম, বাট এখানে দেখো আমাদের দশমিকের পরে পুনঃপুনিকের আগে কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা কোনো কিছু বসাই নাই। তাহলে এখন 45 থেকে 0 বাদ দিলে তো 45ই থাকবে, তার সাথে 9 যদি আমরা ভাগ করি তাহলে আসবে আমাদের 5/11। দেখো আমরা এটা ক্যালকুলেটারে একটু দেখি, যে আমরা যদি এটা করি যে 45, যে উপরে কত 45, যে 45 দিলাম, তো নিচে আমরা দেবো কত 99। তাহলে এটা আমাদের মূলত অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অপশনে কিন্তু এইগুলো দেওয়া নাই, ঠিক না? এই জন্য আমরা এটা ক্যালকুলেটারে নিয়ে আমরা দেখি কত আসে, সমান চিহ্ন দিলে দেখো 5/11। তাহলে 5/11 কোথায় আছে, এই যে 5/11 খ নম্বর অপশন। তাহলে খ নম্বর অপশনটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখো আমাদের 3 নম্বর যে কোশ্চেন, সেটাও ঢাকা বোর্ডের কোশ্চেন, 2020 সালে আসছে, আমাদের 26 নম্বর প্রশ্ন ছিল এটা 2020 সালের। তো এখন আমাদের এখানে বলছে যে 0.0025, যে এর বর্গমূল কোন ধরনের সংখ্যা হবে। এটার যদি বর্গমূল করি, বর্গমূল মানে আমরা কি জানি, বর্গমূল মানে এটার উপরে যদি আমরা √ দিই তাহলে যেটা আসবে সেটা কোন ধরনের সংখ্যা হবে। দেখো আমাদের অপশনে বলছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি, যেগুলো তোমার দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে। তারপর অনাবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে কোনো রিপিট কোনো সংখ্যা আসবে না।
আর অসীম দশমিক হচ্ছে যেটা কোনো সীমা নাই, মানে দশমিকের পরে গেলে সংখ্যা আসতে থাকবে। আর একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে কোনো সীমা থাকবে, অর্থাৎ কয় ঘর পর্যন্ত সেটা দেখা যাবে বা বোঝা যাবে। এখন আমরা দেখি যে এটাকে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে আমাদের এই মানটা আসবে 0.05। তাহলে দেখো তো এখানে আমাদের হচ্ছে শূন্যর পরে কয় ঘর আছে? 2 ঘর। তার মানে কি এটা সসীম দশমিক ভগ্নাংশ। এই যে সসীম দশমিক ভগ্নাংশ আমরা জানি যে দশমিকের পরে কয় ঘর আছে সেটা আমরা গুনতে পারবো বা কাউন্ট করতে পারবো। তাহলে দশমিকের পরে যেহেতু 2 ঘর ছিল আর কোনো সংখ্যা আসে নাই, তাহলে অবভিয়াসলি এটা কী হবে? সসীম দশমিক ভগ্নাংশ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যে ক্যালকুলেটরের মাধ্যমে এটা করলে কিন্তু এই জিনিসটাই আসবে। ওকে, এরপরে আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা দেখি, যে বলছে 2/9 কোন ধরনের সংখ্যা। ঠিক আছে, 2/9 কোন ধরনের সংখ্যা? অপশন বলছে আমাদের মূলদ, অমূলদ, স্বাভাবিক সংখ্যা নাকি অনাবৃত্ত দশমিক। ওকে, তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা তো এটা হবেই না, কারণ আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, কিন্তু এটা তো ওই আকারে নাই, ঠিক না? তার মানে এটা কিন্তু হবে না, এটা প্রথমেই আমাদের বাদ। তাহলে এগুলা হবে কি না সেটা আমরা চেক করব। তাহলে এটা কীভাবে করতে পারি? এটাকে আমরা আগে ভাগ করে দেখব যে আসলেই এটা কি কেমন টাইপের আসে, কারণ আমরা এই ভগ্নাংশটাকে দশমিকে এনে আমরা ডিসিশন নিতে পারি সেটাকে মূলদ হবে নাকি অমূলদ হবে নাকি অনাবৃত্ত দশমিক হবে, ঠিক না? তাহলে আমরা যদি ক্যালকুলেটরের হেল্প নেই, এটা যে 2/9 আমরা যদি করি, আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে 2/9 তুলি, এটা যে উপরে ছিল 2, তো নিচে আমাদের হবে 9। তো 2/9 যদি করি তাহলে দেখা যাবে যে তোমার এখানে আমাদের আসবে হচ্ছে দশমিকে যদি নেই 0.2, তাহলে 0.2 এই যে দেখো আবার পুনঃপুনিক দেওয়া আছে, তার মানে 0.2 0.2 0.2 এরকম আসতে থাকবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে মূলদ সংখ্যা। আমরা জানি যে দশমিকের পরে যদি অসীম তোমার হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ হয় তাহলে এটা মূলদ সংখ্যা হয়, তাই না? তাহলে এটা অসীম মানে আসতেছেই, কিন্তু এটার কিন্তু একই সংখ্যা বারবার আসতেছে, অর্থাৎ তোমার হচ্ছে আবৃত হচ্ছে, ঠিক না? আবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই অপশনটা রাইট হবে, যে এখানে এটা কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার কোশ্চেনটা দেখি। তো 5 নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলল যে a = √3, b √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা দেখাও। ওকে, তাহলে এখানে আমাদের অপশন 4টা আছে। যে প্রথমে তোমাকে বলছে a + b, অর্থাৎ √3 + √12 যোগ করলে, আবার এখানে তোমার a + b দুইটা অপশন, সরি এখানে অপশন আসলেই এটা যে a + b, আরেকটা হচ্ছে কি a × b, আরেকটা হচ্ছে a/b, আরেকটা b/a। তাহলে আমরা এগুলো প্রত্যেকটা ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখব যে আসলেই এটা যেহেতু অমূলদ বলছে, তো অমূলদ হওয়ার জন্য আমাদের কী হইতে হবে? আমাদের যে দশমিক ভগ্নাংশটা আসবে সেটা অবশ্যই তোমার হচ্ছে অনাবৃত্ত হবে এবং অসীম দশমিক ভগ্নাংশ হবে। তো আমরা সেটা চেক করবো আসলে এগুলো মানগুলো বসে। আমরা যদি প্রথমে তোমার a + b প্রথম অপশনটাই চেক করি, যে √3 + √12, এটা যদি আমরা ক্যালকুলেটরে হেল্প নেই দেখা যাবে যে এরকম একটা মান আসবে 5.1961524270, অর্থাৎ এখানে আমাদের ডট 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 আরও আসতেইছে, অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম দশমিক ভগ্নাংশ এবং সেটা হচ্ছে অনাবৃত্ত, কারণ এখানে কোনো সংখ্যা রিপিট হচ্ছে না। ওকে, তাহলে যেহেতু রিপিট হচ্ছে না তাহলে আমরা এটাকে কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের কি? একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, অর্থাৎ ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। আচ্ছা, এবার যদি আমরা 6 নাম্বার কোশ্চেনটা দেখি, যে 0.33 আবার যে উপরে পুনঃপুনিক আছে, এর সাধারণ ভগ্নাংশ কোনটি সেটা বের করো। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2020 সালে আসছে, প্রশ্ন নাম্বার ছিল 11। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আমরা আবার সলভ করছিলাম এই টাইপের। তো এটা করার জন্য আমাদের প্রথমে আমরা পুনঃপুনিকেও কাউন্ট করব না, দশমিকেও কাউন্ট করব না, সরাসরি দেখব যে সংখ্যাটা কত। তাহলে 033, অর্থাৎ বাম পাশের শূন্যর তো কোনো ভ্যালু নাই, তার মানে এটা 33 মাইনাস আমরা দেখব যে পুনঃপুনিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো। তাহলে এখানে আছে 0 শুধু, তাহলে 0 বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই
এই যে এখানে যতগুলো পূর্ণপূর্ণিক থাকে ততগুলো 9, এই যে যতগুলো দুইটা আমাদের পূর্ণপূর্ণিক ছিল ততগুলো 9 দিলাম। দশমিকের পরে এবং পূর্ণপূর্ণিকের আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ততগুলো শূন্য বসাইতাম, বাট আমাদের এখানে নাই, তাহলে শুধু আমাদের 9 9ই হবে। এরপর যদি আমরা হচ্ছে এই 33/9 করি, আমাদের আসবে 33/9। তাহলে আমরা এটা অপশনে দেখে আসি কি না 9 9, যে দেখো 33/9, যেটা কিন্তু আমাদের অপশন, অর্থাৎ আমাদের হচ্ছে 6 নম্বরের অ্যান্সার হবে গ, অর্থাৎ 33/99। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে 1/3 আসতো, তাহলে অপশনে যদি আমাদের 1/3 হতো তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হতে পারতো, ঠিক আছে, বাট আমাদের ওটা নাই, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা যদি 7 নম্বর কোশ্চেনটা পড়ি, যে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা দেখাও। ওকে, তাহলে অমূলদ সংখ্যা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে অপশনগুলো যে আছে আমাদের হচ্ছে এই অপশনগুলোকে তোমার হচ্ছে কী করতে হবে, দশমিকে পরিণত করতে হবে। দশমিকে নেওয়ার পরে আমরা যদি দেখি যে অসীম এবং অনবৃত্ত দশমিক ভগ্নাংশ হয় তাহলে অমূলদ হবে। তো সর্বপ্রথম আমরা এই সবগুলোকে চেক করব ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমি একটা একটা করে তোমাদের দেখাই যে কেমন হবে। যে আমরা যদি প্রথমে যদি এই অপশনটাকে যদি আমরা চেক করি যে এই অপশনটা কি আসবে, তাহলে এটা কীভাবে তুলবো আমি, যেখানে দেখো যে তাহলে আমরা প্রথমে কি করব, এই শিফট চাপ দেবো, তারপরে এই রুট ওভারটাকে চাপ দেবো। এখন দেখো যেখানে 3 এসে পড়ছে, ঠিক আছে, আমাদের যে 3 ছিল এই 3 আসলো এখানে, আর এই যে ভিতরে আমরা 8টা বসাবো 8। পরে আমরা হচ্ছে এই নিচে আসবো, নিচে এলো কত ছিল √7, তাহলে আমরা যে √7 দিয়ে দিলাম, ইকুয়াল টু যদি চাপ দেই দেখো আমাদের এটা আসে, আমরা যদি এইচডিতে চাপ দিই যেটা আসবে 0.7559289446, যে এটা আসছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের তোমার অসীম দশমিক ভগ্নাংশ এবং সেটা কিন্তু অনাবৃত্ত, অর্থাৎ এটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা আমরা পাই গেছি। তার মানে আমাদের অপশনটা হবে কোনটা, আমাদের অপশনটা হবে এই যে এটা হচ্ছে এই গ নাম্বার অপশনে আছে, ঠিক আছে। আমরা যদি বাকিগুলো যদি চেক করতাম তাহলে আমরা দেখতাম কেমন হয়। আমি আরেকটা তোমাদের চেক করে দেখাই। ধরো সাপোজ আমি খ নাম্বারটা চেক করব, তাহলে আমি খ নাম্বারটা ক্যালকুলেটারে তুলি, যে আমাদের এখানে কি ছিল 3√8, নিচে হলো, আমরা শুধু নিচেরটাকে চেঞ্জ করি, সরি আমি প্রথমটাই দেখাই, পুরোটাই দেখাই, যে এই জিনিসটা আমরা চেক করবো যে এটা হবে কি না। তাহলে উপরে আমাদের কী ছিল, এই যে আমরা প্রথমে শিফট দিব, পর √ওভার চাপ দেবো, যে 3 আসলো। এখন √ওভারের ভিতরে আমাদের কত আছে 8, তাহলে যে আমি 8 বসাই দিলাম। এখন আমি নিচে চলে আসি, নিচে হচ্ছে আমাদের কত, এই যে 3√ওভার মানে হচ্ছে 27, অর্থাৎ আমরা হচ্ছে এই শিফট দিব এটা, এই 3টা কিন্তু তোমার √ওভারের আগে না, √ওভারের উপরে, ঠিক আছে। তার ভিতরে কত আছে 27, তাহলে আমি যে 27 দিলাম, 27 দিলাম। পরে আমি যদি কল চাপ দিই দেখো আমাদের সংখ্যাটা আসছে কি 0.6, এই যে উপরে পূর্ণপূর্ণিক আসছে, অর্থাৎ এটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবৃত। তাহলে আবৃত হলে আমরা জানি সেটা হচ্ছে মূলদ সংখ্যা হয়। তাহলে এরকমভাবে যদি আমি বাকিগুলো চেক করতাম, এই যে তোমার গ নাম্বার চেক করতাম, ক নাম্বার চেক করতাম, তাহলে দেখতাম যে এগুলো আমাদের মূলদ সংখ্যা আসতো, বাট আমাদের এইটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমাদের অপশনটা হবে গ। ওকে, এরপর আমরা হচ্ছে যদি 8 নম্বর কোশ্চেনটা দেখি, যে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে 15 নম্বর প্রশ্ন ছিল এটা। তো এখানে আমাদের বলছে 0.3 গুণ 0.6, এটার আবার পূর্ণপূর্ণিক আছে, এর মান কোনটি সেটা বের করো। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমাদের কি করতে বলছে, গুণ করতে বলছে। ওকে, কিন্তু গুণ করার ক্ষেত্রে এটা যেহেতু পূর্ণপূর্ণিক, তাহলে এটাকে আমরা আগে ভগ্নাংশে প্রকাশ করে নেব, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করে নেব। আমরা যদি কোনো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, সর্বপ্রথম আমরা কি করব, যে দশমিক বাদে বা পূর্ণপূর্ণিক বাদে যে সংখ্যাটা থাকে সেটা আগে লিখব। তাহলে এখানে দেখো কত ছিল, এই যে শুধু 0.3, তাহলে আমরা এখানে 0.3 লিখলাম। আর যেহেতু এখানে পূর্ণপূর্ণিক ছিল না, এই জন্য কোনো কিছু বিয়োগ করারও দরকার নাই। এরপর আমরা এই দশমিকের জন্য একটা 1 দিব, আর দশমিকের পরে একটা ঘর ছিল, এই জন্য আমরা একটা 0 বসাই দেব, ইন্টু আমাদের 0.6 পূর্ণপূর্ণিক। তাহলে আমরা প্রথমে পূর্ণপূর্ণিক এবং 0 বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেটা হলো 6, আর এই যে একটা পূর্ণপূর্ণিক ছিল এই জন্য একটা 9 আসছে, অর্থাৎ এই সংখ্যাটা থাকলো, তাই না। এটা যদি আমরা গুণ করি দেখো 3 6 এই যে 18 এখানে বসাইলাম, আর 9 10 90। এখন আমরা যদি 18কে যদি 90 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে 0.2, ঠিক আছে, 0.2। তাহলে আমাদের অপশনে দেখি, দেখো অপশনে আমাদের প্রথমে ছিল 0.18 পূর্ণপূর্ণিক, বাট এটা তো আমাদের আসে নাই।
দেখো খ নম্বর আসে নাই, গ নম্বর আমাদের এটা না, গ নম্বর ছিল 0.2 পুনঃপুনিক, অর্থাৎ 0.222 এরকম আসবে, কিন্তু আমাদের আসছে কত 0.2, তাহলে আমাদের অপশনটা হবে কত ঘ নম্বর, অর্থাৎ 0.2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটি পড়ি। দেখো আগের কোশ্চেনটার মতনই এই কোশ্চেনটাও, যে 42.18 এটা আবার পুনঃপুনিক আছে, গুণন 0.28 পুনঃপুনিক সমস্যান কত, অর্থাৎ এই দুইটার গুণফল কত সেটা আমাদের বের করতে হবে। অপশন আমাদের এই চারটা। এটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন ছিল 2020 সালের। তো আমরা এখন যদি তোমার হচ্ছে এখানে আমরা সর্বপ্রথমই করি যে পুনঃপুনিক এবং দশমিক বাদে যে সংখ্যাটা আছে সেটাকে কাউন্ট করি। দেখো কত আসে 42.18, তাহলে আমরা লিখলাম 42.18, পরে মাইনাস আমাদের কি করতে হবে পুনঃপুনিক বাদে তার আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমরা লিখব। কত ছিল, এই যে 42 ছিল, আমরা যে 42 মাইনাস করে দিলাম। এরপরে দশমিক পরে দেখবো যে কতগুলো পুনঃপুনিক, দুইটা পুনঃপুনিক ছিল এই জন্য দুইটা 9, গুণন সেমভাবে আমরা যদি পুনঃপুনিক এবং দশমিক বাদ দিই সংখ্যাটা হয় 28, এই যে 28, মাইনাস আমরা পুনঃপুনিক বাদে দেখবো যে এই পাশে কয়টা সংখ্যা দ্বারা কি সংখ্যাটা হয় আর কি অঙ্কগুলো দ্বারা। তাহলে এখানে কত 0.1 0.02, তাহলে 0.2 মানে হচ্ছে কি 2, এই যে 2 ভাগ হচ্ছে আমাদের কত, যে দশমিকের পরে পুনঃপুনিক ছিল একটা 9 দিলাম, এবং দশমিকের পরে পুনঃপুনিকের আগে একটা সংখ্যা ছিল এই জন্য একটা 0 হয়েছে। অর্থাৎ আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে হবে কত 4176, নিচে হচ্ছে 99 ইন্টু এখানে 28 থেকে যদি 2 বাদ দেওয়া হয় 26, নিচে 99। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা, তুমি ক্যালকুলেটর দিয়ে এটা চাপ দিলে আসবে কত 12.18585855। ওকে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে কি এখানে আমাদের কিন্তু 1 প্রথমে ছিল, তারপরে 858585, এটা কিন্তু রিপিট হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি 12.185, এই দুইটার উপরে পুনঃপুনিক। এখন এটার উপরে পুনঃপুনিক, তার মানে আমরা অপশনে দেখি কোনটা হয়, তাহলে যে 12.185 এটা হচ্ছে আমাদের অপশন, ঠিক না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি, যে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখো এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের কমন। তাহলে মূলদ সংখ্যা চেনার উপায় কি, আমরা দেখব যে এটা আসলেই আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ, নাকি হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ, নাকি হচ্ছে সসীম, নাকি অসীম, এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। তাহলে আমরা যদি দেখি যে এই অপশনগুলো আমরা চেক করব, যেখান থেকে এই প্রত্যেকটা অপশনে আমাদের প্রথমে চেক করতে হবে। এই যে এগুলো হচ্ছে আমাদের অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন, একটা অপশন। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের হেল্প নিই, যে প্রথমে যদি √6টা তুলি আমরা, যে √6 হবে কি না, যে √6 নিলে আমাদের আসে কত, যে 2.4494, অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম দশমিক ভগ্নাংশ, সেটা হচ্ছে অনাবৃত্ত, অর্থাৎ এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা না, তার মানে ক নাম্বার আমাদের হবে না। এরপর আমি যদি 2 নাম্বারটা চেক করি, খ নাম্বার, যে খ নাম্বার আমাদের বলছে √8, তাহলে আমরা যদি এখানে √8 তুলি তাহলে হবে হচ্ছে কত 2√2, অর্থাৎ এটাকে দশমিক নিয়ে আসবে 2.828427 এরকম, অর্থাৎ আমাদের হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এবং সেটা অনাবৃত্ত, অর্থাৎ এটাও কিন্তু মূলদ সংখ্যা না, তাই না, অমূলদ সংখ্যা, অর্থাৎ খ নম্বর অপশনটাও কিন্তু আমাদের হলো না। আচ্ছা, এখন আমরা যদি এখানে আমি যেটা লিখছি দেখো, এটা আমরা যদি চেক করি যে √3 এটা যদি আমরা চেক করি ক নাম্বারটা কত আসে দেখি ক্যালকুলেটরের মাধ্যমে, যে আমরা প্রথমে শিফট দিব, তারপরে যে √দেবো, তাহলে যে উপরে 3 এসে পড়বে, এর উপরে আমরা ভিতরে এলো 8 বসাবো, 8,
তো এটা বসালে দেখো আমাদের আসে 2, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা। আমরা জানি সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, তাই না? তার মানে এই অপশনটা আমাদের রাইট। আমরা যদি এটাও চেক করতাম, সেটাও দেখতাম যে তোমার অসীম দশমিক ভগ্নাংশ হতো, সেটা অনাবৃত্ত আসতো, অর্থাৎ মূলদ সংখ্যা হতো না। তাহলে এটা যেহেতু করলে পূর্ণ সংখ্যা আসে, তাহলে পূর্ণ সংখ্যা সবসময় মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের অপশনটা হবে ঘ নাম্বার। ওকে, তারপর আমরা 11 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2020 সালের। আমাদের এখানে বলছে 0.28 পূর্ণপণিক গুণন 42.18 পূর্ণপণিক সমান কত হবে সেটা বের করো। তাহলে এটা আমাদের সিলেট বোর্ড 2020 সালে আসছে। এই কোশ্চেনটা মনে হয় একটু আগে একবার সলভ করছিলাম, সেম কোশ্চেনটা আবার আসছে। তো এখানে আমরা সেমভাবে তোমার হচ্ছে প্রথমে যে এখানে পূর্ণপণিক এবং দশমিক বাদে যে সংখ্যাটি হয় সেটা হচ্ছে 28, এই যে 28 মাইনাস আমাদের পূর্ণপণিকের আগে যে সংখ্যাগুলো আছে সেটা 0.2 মিলে আমাদের 2 হয়, ভাগ পূর্ণপণিকের জন্য একটা 9, আর হচ্ছে তার আগে একটা সংখ্যা ছিল দশমিক পরে, সেটার জন্য একটা 0। সেমভাবে আমরা এটাকেও করলাম যে 4218 মাইনাস এই যে দশমিকের পূর্ণপণিকের আগে আমাদের যে সংখ্যাটা সেটা হলো 42 বিয়োগ করে দিলাম, ভাগ হচ্ছে পূর্ণপণিকের জন্য দুইটা 9 এই যে। ওকে, তাহলে এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 26/90 হয়, আর এখানে বিয়োগ করলে 4176/99। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে দেখবো আসলেই এটা আসবে, অর্থাৎ 12.1858585, এটা রিপিট হচ্ছে, অর্থাৎ এটা। অর্থাৎ এই অপশনটা কোথায় আছে আমরা খুঁজি, দেখো আমাদের খ নম্বর কোশ্চেন আছে যে 12.185 পূর্ণপণিক, ঠিক না? তার মানে আমাদের খ নম্বর কোশ্চেনটা হবে অ্যান্সার। ওকে, তো সেমভাবে আমরা যদি এখন 12 নম্বর কোশ্চেনটার দিকে তাকাই, এটা আমাদের বরিশাল বোর্ড 2020 সালের প্রশ্ন নম্বর 1-এ আসছিল, যে আমাদের এখানে কোশ্চেনটা বললো কি 0.83 পূর্ণপণিক কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কোন ভগ্নাংশ পাওয়া যাবে সেটা বের করো। অর্থাৎ আমাদের হচ্ছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে সেটা। ওকে, তাহলে এখানে আমি যে প্রসেসটা দেখাইছি, যে প্রথমে ছিল 0.83 পূর্ণপণিক, অর্থাৎ আমরা যদি এই যে পূর্ণপণিক এবং দশমিক বাদের সংখ্যাটি নেই, সেটা হবে 83, যে মাইনাস পূর্ণপণিকের আগে আমাদের সংখ্যাটা হচ্ছে 8, তাই না? 0 ছিল, তাহলে 8 হবে, 8 বিয়োগ করে দিলাম, আর নিচে হচ্ছে পূর্ণপণিকের জন্য একটা 9, আর দশমিকের পরে একটা সংখ্যা ছিল, এর জন্য একটা 0। তাহলে এটা বিয়োগ করলে হবে 75কে 90 দ্বারা ভাগ করলে হয় 5/6। তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে, এই যে 1 নম্বর, ক নম্বর, অর্থাৎ ক নম্বরটা আমাদের উত্তর হবে। আচ্ছা, এরপর আমাদের একটা চ্যালেঞ্জিং একটা কোশ্চেন 13 নম্বর, বলছে কি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে সেটা নির্ণয় করো। এটা আমাদের বরিশাল বোর্ডের কোশ্চেন 20 সালের। দেখো কোশ্চেনটা কিন্তু একটু প্রথম কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে কিন্তু আসলে ক্রিটিক্যাল না। দেখো বলছে কি আমাদের যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে। আচ্ছা, এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক না? তাহলে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি হচ্ছে 1 2 3 4 5 যেগুলো, সেগুলো স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক মানে হচ্ছে মানে পরপর যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, অর্থাৎ আমি যদি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা 1 ধরি, তাহলে পরবর্তীগুলো হবে 2 3 4, ঠিক আছে? যেহেতু 4টা নিতে বলছে, আমি যদি ধরতাম 20, মানে প্রথমটা যদি 20 ধরতাম, তাহলে পরের তিনটা হয়তো 21 22 23 24, ঠিক আছে? এরকমভাবে আমাদের 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে। নিলাম আমরা ছোট যেটা সেটাই নিলাম, যে 1 2 3 4, সেই ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম। বললো এর গুণফলের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? আচ্ছা, গুণ করি যদি আমরা এইগুলাকে যদি গুণ করি তাহলে কত পাই, যে 48, এই 4টাকে গুণ করলে কত হবে 48। এখন আমাদের জানতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা কি, অর্থাৎ আমরা জানি কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক না? যেমন আমরা যদি 1 এর সাথে 1 গুণ করি, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে আসবে 1, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি তাহলে আসবে আমাদের 4, তাহলে এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক না? এরপর যদি আমরা 3 এর সাথে 3 গুণ করি তাহলে আসবে 9, তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যে 1 4 9, তারপর আমাদের 16, তারপরে 25 36 49, এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এগুলো আমরা জানি অলরেডি। তো এখন আমরা পাইলাম এই 4টা গুণ করার পরে পাইলাম কত 48। এখন দেখো 48-এর সাথে 48-এর পরে আমাদের ইমিডিয়েট যে পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে আমাদের 49, তাই না? 49 আমাদের পূর্ণবর্গ সংখ্যা।
এই 49 আগে ছিল 36, তাহলে দেখো 48 সাথে কিন্তু 1 যোগ করলে কিন্তু আমরা 49 পাচ্ছি, যেটার রুট ওভার করলে 7 আসে। অর্থাৎ 49টা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 48 সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই 1। দেখো এটার আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যে আমি যদি ধরলাম যে আমি 1 2 3 4 না ধরে আমি যদি 5 6 7 ধরতাম, তাহলে এই সংখ্যা 4টা নিলাম, যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 5 6 7 8। তাহলে আমি যদি এগুলো গুণ করি 4টাকে, তাহলে হবে হলো 1680। তারপর সাথে যদি আমি 1 যোগ করি, যেহেতু আমাদের অপশনে ছিল তোমার 1 4, তারপরে আছে 9 81, ঠিক না? আমি 1 যোগ করলে দেখা যায় যে 1681 হয়। 1681কে যদি আমি রুট ওভার করি দেখা যায় 41, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 1। এরকমভাবে তুমি চেক করে দেখতে পারো। ওকে, এরপর আমাদের 14 নম্বর যে কোশ্চেন, সেটা বলছে তোমার 0.234। এই যে এখানে পূর্ণপূর্ণিক দিয়েছে আর এখানে পূর্ণপূর্ণিক দিয়েছে, অর্থাৎ আমাদের যদি দুইটা সংখ্যার, মানে এখানে ধরো একটা সংখ্যা, 4টা সংখ্যা দেওয়া আছে 3 4 5 6। এই প্রথম সংখ্যার উপরে আমাদের হচ্ছে ধরলাম যে পূর্ণপূর্ণিক দেওয়া আছে। এটা একটু মুছে দিই, যে এটার উপরে আমাদের কি দেওয়া আছে? পূর্ণপূর্ণিক দেওয়া আছে, আর হচ্ছে এটার উপরে পূর্ণপূর্ণিক দেওয়া আছে। এখন এই মাঝখানে দুইটা সংখ্যা কিন্তু বাদ রইল, তার মানে আমরা বুঝতে পারবো যে যেহেতু প্রথমে এবং শেষে পূর্ণপূর্ণিক আছে, অর্থাৎ মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপরেও পূর্ণপূর্ণিক আছে, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে এই তিনোটার উপরে পূর্ণপূর্ণিক আছে। তাহলে সর্বপ্রথম কি করব আমরা? এই যে দশমিক এবং পূর্ণপূর্ণিক বাদে যে সংখ্যাটা হয় সেটা নিব, 234 মাইনাস আমরা পূর্ণপূর্ণিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিব, কিছু নাই, এই যে 0, তাহলে 0 লিখলাম। এরপর নিচে হবে আমাদের যে 3টা পূর্ণপূর্ণিক ছিল, এই জন্য 3টা 9 আসছে। তাহলে এটা যদি আমরা ভাগ করি হয়েছে 234 ভাগ 19, মানে 999, বাট এটা কিন্তু আমাদের কোনো অপশনে নাই, ঠিক না? এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে যদি তুলি, এটা করলে আসবে আমাদের হচ্ছে এই 26 ভাগ হচ্ছে 111। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের এই যে ঘ নাম্বারে আছে, অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে এই 26 ভাগ 111। এরপর আমরা যদি 15 নম্বর কোশ্চেনটা দেখি, যেখানেও সেম কোশ্চেনটাই আসছে, যে 0.555 তার 5-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, এটাকে সামান্য ভগ্নাংশে কোনটি হবে সেটা বের করতে বলছে, রাজশাহী বোর্ডের কোশ্চেন। তো সেমভাবে আমরা সর্বপ্রথম 0 এবং পূর্ণপূর্ণিক বাদে যে সংখ্যাটা সেই সংখ্যাটা নিব 555 মাইনাস পূর্ণপূর্ণিকের আগে যে সংখ্যাটা আছে 055 অর্থাৎ 55, আর ভাগ আমাদের হচ্ছে পূর্ণপূর্ণিকের জন্য একটা 9, আর দশমিকের পরে পূর্ণপূর্ণিকের আগে দুইটা সংখ্যা ছিল, এই জন্য দুইটা 0। তাহলে এটা বিয়োগ করলে আসবে 500 আর নিচে ছিল 900। তাহলে এটা তো আমাদের অপশনে নাই, কিন্তু এটাকে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে 5/9 আসবে, অর্থাৎ এই অপশনটা আমাদের ক নম্বরে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর যদি আমরা 16 নম্বর কোশ্চেনটা দেখি, তাহলে এখানে কি বলছে যে √12 ভাগ 75 কোন ধরনের সংখ্যা? আমাদের অপশনে বলছে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা নাকি মৌলিক সংখ্যা। তাহলে এটা তো কোনোভাবেই মৌলিক সংখ্যা না, ঠিক না? তাহলে তো গ নাম্বার অপশন তো প্রথমেই কাটা চলে যাবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাও তো এটা না, এটা দেখেই বোঝাচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা না। তাহলে এই দুইটার একটা হতে পারে, সেটা আমরা কীভাবে বুঝতে পারবো? সেটাকে যদি আমরা দশমিকই নেই তাহলে আমরা সেটা ডিসিশন নিতে পারবো সেটা আসলে কি ধরনের সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি তো পাবো হচ্ছে 0.4, অর্থাৎ এটা সসীম দশমিক ভগ্নাংশ পাইলাম। তো আমরা তো অনেক আগে থেকেই দেখতেছি যে সসীম দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা, তাই না? অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটা হবে খ নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। সেমভাবে আমরা যখন 17 নম্বর কোশ্চেনটা সলভ করতে যাব, এখানে বলছে 0.57 এবং 7-এর উপর পূর্ণপূর্ণিক, তো এর সাধারণ ভগ্নাংশ কত হবে সেটা বের করো। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম ওই যে দশমিক এবং পূর্ণপূর্ণিক বাদে যে সংখ্যাটা সেটা নিব 57, মাইনাস আমরা পূর্ণপূর্ণিকের আগে যে সংখ্যাগুলো হয় দশমিক বাদে সেগুলো, তাহলে 0.5 মানে হচ্ছে 5, এই যে 5 বিয়োগ করে দিলাম। নিচে হচ্ছে পূর্ণপূর্ণিকের জন্য একটা 9, দশমিকের পরে পূর্ণপূর্ণিকের আগে একটা ঘর মানে একটা সংখ্যা ছিল, এই জন্য একটা 0। 57 থেকে 5 বাদ দিলে হবে 52, আর নিচে 90। তাহলে এটা আমাদের অপশন আছে কিনা সেটা চেক করতে হবে। আমাদের এই যে
এখানে অপশনটা আসলেই দেওয়া হয় নাই, সরি, এখানে ভুলে অপশনগুলো তোলা হয় নাই। তো তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে আসবে 26 ভাগ হচ্ছে 45, অর্থাৎ আমাদের ক, খ, গ, ঘ এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটাতে তোমার যে 26 ভাগ 45 অথবা 52 ভাগ 90 থাকতো, এই দুইটার কোনো একটা অ্যান্সার হইতো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি 18 নম্বর কোশ্চেনটা দেখি, বলছে কোনটি অমূলদ সংখ্যা। দেখো একই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, ঠিক না, যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা তুমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, ঠিক না। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের অমূলদ সংখ্যা কিনা সেটা আমাদের কমেন্ট করতে বলছে বা অপশনকে চুজ করতে বলছে এই চারটা থেকে। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখব যে আসলে কোনটা কি। তার আগে এই দুইটা কিন্তু আমাদের দশমিকে দেওয়াই আছে, আমরা অমূলদ সংখ্যা কিনা সেটা কিন্তু যাচাই করার জন্য আমরা আগে কি করতে পারি, যে দশমিক ভগ্নাংশে আগে রূপান্তর করে নিতে হবে, তারপর ডিসিশন নিতে পারি। এই দুইটা তো আমাদের দশমিকে দেওয়াই আছে, ঠিক না। এখানে দেখতেই পাচ্ছি যে দুইটাই হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, আর সসীম দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এই দুইটা অপশন কিন্তু আমাদের ক্লোজ আগে থেকেই, ঠিক আছে। আর হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি যে √9 মানে আমরা জানি 3, এটা একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা আমরা জানি মূলদ সংখ্যা, তার মানে এই অপশনটাও আমাদের ক্লোজ হয়ে যাবে। তাহলে থাকে কি √7, তাহলে √7 যদি আমরা করি ক্যালকুলেটারে নিয়ে তাহলে আসবে এরকম। তাহলে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ পাবো, সেটা হচ্ছে অনাবৃত্ত। আর আমরা জানি যে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ তোমার হচ্ছে অমূলদ সংখ্যা, সরি এখানে মূলদ সংখ্যা লেখা হয়েছে এটা ভুলে, তার মানে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যা কোনটা, √7, অর্থাৎ খ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার। ওকে, হ্যাঁ। এরপর আমরা যদি 19 নম্বর কোশ্চেনটা দেখি, যেটা যশোর বোর্ডের কোশ্চেন 19 সালে আসে। তো এখানে আমাদের হচ্ছে 0.27 পূর্ণপণিক ভাগ হচ্ছে 0.5 পূর্ণপণিক সমান সমান কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এই অংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো করে ফেলি আমরা সর্বপ্রথম, যে আমাদের এখানে 0 এবং পূর্ণপণিক বাদে যে সংখ্যাটি ছিল সেটা হচ্ছে 27 মাইনাস পূর্ণপণিক বাদে যে সংখ্যাটা থাকে সেটা 0.2 মানে হচ্ছে 2 ভাগ হচ্ছে পূর্ণপণিকের জন্য একটা 9, দশমিকের পর একটা ঘর ছিল এই জন্য একটা 0 ভাগ, সেমভাবে এখানে আমাদের 5 আর পূর্ণপণিকের জন্য একটা 9। তারপরে আমরা জানি ভাগ গুণ হয়ে উল্টে যায়, ঠিক না। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেটরে সরাসরি এখানে তুলে অ্যান্সার বের হয়ে যেত। তারপরে যদি আমরা করতে চাই যে এটা ভাগ করলে তোমার হচ্ছে 25 ভাগ 90 ইন্টু তোমার এই 9টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে, করলে এখানে আসবে আমাদের কত, 0.5। তাহলে 0.5 হচ্ছে আমাদের অপশন, তাহলে এই যে 0.5। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেটারেও খুব সহজে, মানে এত লাইন না করে এখানেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করে দিতে পারতাম। ক্যালকুলেটারে এটা তুললেই সরাসরি দেখা যাচ্ছে যে 0.5 আসতো। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, গ নাম্বার। ওকে, যেহেতু এমসিকিউ আমাদের খুবই অল্প সময় থেকে আমরা শর্টকাটে যত তাড়াতাড়ি ক্যালকুলেটরের মাধ্যমে করে দিতে পারি তত আমাদের জন্য বেটার, তো সেটাই করব আমরা। তো এখন আমরা যদি 20 নম্বর কোশ্চেনটা দেখি, নিচের কোনটি অমূলদ সংখ্যা, হ্যাঁ নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এটা আমাদের চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন। যারা যারা চট্টগ্রাম বোর্ডে আসো লাইক কমেন্ট করতে পারো, দেখতে পারবো যে কে কে চট্টগ্রাম বোর্ডে আসো। যে এখানে হচ্ছে আমাদের বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা, হ্যাঁ আমাদের সেম টাইপের কোশ্চেনই আমরা পেলাম। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, তাহলে 4টা অপশন থেকে আমরা দেখবো যে এগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে আমরা ডিসিশন নিব আসলে কি মূলদ হবে নাকি অমূলদ হবে। কারণ আমরা মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা যাচাই করার জন্য আগে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়, ঠিক না। তাহলে সেই হিসেবে আমরা এখানে ক্যালকুলেটারের হেল্প নিব, যে ক্যালকুলেটার নিয়ে আমরা প্রত্যেকটা মানে অপশনগুলো আমরা যাচাই করব যে আসলে কি হয় দশমিক ভগ্নাংশে। তাহলে আমি যদি প্রথম অপশনটা প্রথমে চুজ করি, এখানে কি ছিল √5, এই যে আমি √5 দিলাম, আর আমি নিচে হচ্ছে √10 ছিল, √10 দিলাম। তো এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখা যাবে যে এই যে 0.70712 মানে আমাদের হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ আসছে এবং সেটা হচ্ছে অনাবৃত্ত, অর্থাৎ এটা কিন্তু মূলদ না, ঠিক না। মূলদ হওয়ার জন্য আমাদের কি হতে হবে, 3টা অপশন হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে পারে, আবার তোমার হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, কিন্তু সেটা হচ্ছে তোমার হচ্ছে হতে পারে, কি হতে পারে, ওই রিপিট হতে পারে, আবৃত্তি হতে পারে, অথবা
আমাদের হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ হতে পারে। এই তিনটা অপশনে এক যে কোনো একটা হবে। তো আমরা এই অপশনটা দেখলাম যে এটা আসলেই হবে না, কারণ এটা আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো সেমভাবে যদি আমি এটাকে চেক করি যে খ নাম্বারটা, দেখো এখানে আমি এটা করে রাখছি অলরেডি, যে √7 ভাগ √48, যদি আমরা ক্যালকুলেটারে তুলি তাহলে এটা আসবে হচ্ছে 0.75, অর্থাৎ এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ, তাই না? তাহলে সসীম দশমিক ভগ্নাংশ আমরা জানি হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ এই খ নম্বরটা কিন্তু আমাদের অপশন হয়ে যাবে। এই বাকিগুলো চেক করলে দেখবো যে আমরা আসলে মূলদ সংখ্যার যে কন্ডিশন সেটা হবে না, ঠিক আছে? এরকমভাবে আমরা অপশনগুলো চেক করে দেখবো যে আসলে কোনগুলো আসলে মূলদ হওয়ার জন্য যে শর্তগুলো মানে, অর্থাৎ আমাদের হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ হবে। আবার অসীম দশমিক ভগ্নাংশ যদি হয় তাহলে আবৃত হতে হবে, অর্থাৎ একই সংখ্যা বারবার আসতে হবে, অথবা যদি আমাদের পূর্ণ সংখ্যা পাই তাহলে সেগুলো মূলদ সংখ্যা হবে। ওকে, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি 21 নম্বর কোশ্চেনটা দেখি, যে এখানে আমাদের বলছে 0.31 পূর্ণপূর্ণিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি সেটা বের করো। কোশ্চেনটা আমরা কিন্তু অনেকবার সলভ করলাম, একই কোশ্চেন আমরা বারবার পাচ্ছি, ঠিক না? এই যে আমাদের অপশন হচ্ছে এই কয়টা। তো এখানে আমি এটাকে বর্ণনা করার জন্য আগে লিখে রাখছি যে কিভাবে হয়। তো আমরা জানি যে দশমিক এবং পূর্ণপূর্ণিক বাদে যে সংখ্যাটা সেটা হচ্ছে 31 মাইনাস আমাদের পূর্ণপূর্ণিকের আগে সরি সরি আমি এটা একটু মুছে দিই, যে পূর্ণপূর্ণিকের আগে দশমিকের মানে যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 3, এই যে 3 লিখলাম, আর পূর্ণপূর্ণিকের জন্য একটা হচ্ছে 9, আর দশমিকের পরে পূর্ণপূর্ণিকের আগে একটা সংখ্যা ছিল, এই জন্য একটা 0। ওকে, তাহলে এটা করলে দেখা যাবে যে এখানে 28 ভাগ হচ্ছে 90 আসে। তো 28 ভাগ 90 এখানে আমাদের হয়তো অপশনে নাই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে তুলি তো দেখা যাবে যে 14 ভাগ 45 আসবে। এরকম দেখাইতে পারি যে আমাদের এখানে কী ছিল প্রথমে 28 ভাগ 90, তাহলে আমি উপরে তুললাম 28, আর নিচে আমি 90 দিই। তাহলে এখানে যদি 90 তুলি তাহলে দেখা যাবে যে আমাদের আসবে হচ্ছে 14 ভাগ 45, যে। তো এটা আমাদের অপশন কততে আছে? গতে। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা 22 নাম্বার কোশ্চেনে দেখি। দেখো সেম কোশ্চেন আবার আসছে, যেখানে আমাদের বলছে 3.2 পূর্ণপূর্ণিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি সেটা বের করো। একই কোশ্চেনই, তো আমরা এটাকে সলভ করি। তো এখন আমরা সর্বপ্রথমে যে এটা যদি নেই 32 হয় মাইনাস, পরে এই 3টাকে আমি বিয়োগ করে দিতে পারি, আর পূর্ণপূর্ণিকের জন্য একটা 9, তাহলে এটা আমরা বিয়োগ করলে পাবো 29 ভাগ 9, এটা আমরা পাই, ঠিক না? বাট আমরা অপশনে যাই দেখবো যে এগুলো সবই মিশ্র ভগ্নাংশে আছে, ঠিক না? কিন্তু আমরা যেটা পাইছি সেটা মূলত অপ্রকৃত ভগ্নাংশ পাইছি, ঠিক না? যে লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এখানে আমাদের মিশ্র ভগ্নাংশে নিতে বলছে, এর জন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো, অর্থাৎ 29কে আমরা 9 দ্বারা ভাগ করব, করলে 3 নং আমরা জানি 27, এটাকে বিয়োগ করলে 2 হয়। পরে আমরা জানি যে এই নিচেরটা উপরে চলে যায়, আর ভাগফলটা ওখানে থাকে, আর আমাদের ভাগ মানে যেটা দ্বারা ভাগ করব সেটা আমাদের এই নিচে চলে আসে, যে হরে চলে আসে, অর্থাৎ 3 সমস্ত 2 এর 9, ঠিক না? এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে এটা আমাদের কোথায় আছে আমরা খুঁজে নেই, যে 3, 2, 9, এই যে খ নাম্বার, অর্থাৎ খ নাম্বারটা আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 23 নাম্বার যে কোশ্চেনটা সেটা সলভ করি। দেখো এই কোশ্চেনটা আমরা এর আগে করছি, এটা যে এরকম দুইটা সংখ্যা দেওয়া ছিল দশমিকের, সেটাকে গুণ করতে বলছে, বরিশাল বোর্ডের কোশ্চেন। তো আমরা সর্বপ্রথম জানি যে এরকম যদি কোনো দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে গুণ বা ভাগ করতে বলে, তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে কি? সর্বপ্রথম করতে হবে আমাদের এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে, তারপর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই দেখতে পারি দশমিকে কত আসে। তো আমরা সর্বপ্রথম তাহলে যে এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিলাম, এটা অলরেডি তোমরা বুঝো কীভাবে আমরা সাধারণ ভগ্নাংশ নিতে পারি। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি তো দেখা যাবে যে মোটামুটি এরকম একটা সংখ্যা আসবে, যে 0.1481 মানে 481, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে 148, 148, 148 এরকম রিপিট হতে থাকবে, তিনটার সংখ্যা বারবার আসতে থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি 0.148, মানে প্রথমটার উপরে পূর্ণপূর্ণিক, লাস্টের উপর পূর্ণপূর্ণিক, এটা আমাদের অপশন হতে পারে। তো আমরা ক্যালকুলেটর অপশনগুলোতে মিলাই দিয়ে এটা কোথায় আছে। তো এটা দেখা যাচ্ছে যে তোমার এই যে লাস্ট অপশনে 0.1 পূর্ণপূর্ণিক 48 পূর্ণপূর্ণিক, এই অপশনটা আমাদের মিলা যায়, অর্থাৎ 27-এর ঘ নাম্বার অ্যান্সারটা হবে।
তো সেমভাবে আমরা যদি 24 নম্বর কোশ্চেনে চলে যাই, এখানে আমাদের বলছে যে এ কমা বি কমা সি বিলংস টু আর। ওকে, আমাদের এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি হচ্ছে এই আর এর উপাদান, মানে আর এর উপাদান। এবং আমাদের বলছে যে তারপর হচ্ছে এখানে বলছে যে এ বি মানে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এ বি 0-র চেয়ে বড় হবে, এবং হচ্ছে সিটা হচ্ছে 0-র চেয়ে ছোট হবে। ওকে, সিটা কি হবে? 0-র চেয়ে ছোট হবে। তাহলে আমাদের এখন আমরা যদি সংখ্যাগুলো একটু চেক করি, আসলে যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, কিন্তু আমাদের আইডিয়া দিচ্ছে যে এ বি সি তিনটা সংখ্যা, যে সংখ্যাগুলো এ সবচেয়ে বড় হবে, এখানে যে তিনটা সংখ্যা আছে এ বি সি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ, তারপরে ছোট হচ্ছে বি, আর সবচেয়ে ছোট হচ্ছে সি, এবং সেটা 0-র চেয়ে ছোট, সেটা বলছে। তাহলে আমরা মিনিমাম একটা সংখ্যা ধরে নেই যে যেহেতু আমাদের হচ্ছে 0-র চেয়ে বড় ইমিডিয়েট সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 1, তাই না? ইমিডিয়েট সংখ্যা হচ্ছে কি 1, অর্থাৎ বিটা হতে পারে 1, যেহেতু এটা সেকেন্ড হাইস্ট, তাই না? এটা হলো বি ধরতে পারি আমি, এটা হচ্ছে আমি বি ধরে নিতে পারি, এই যেখানে লিখে রাখছি যে বি হচ্ছে তোমার 1। আর এ মানে যে সবচেয়ে বড় যেটা, সেটা তাহলে এর পরে বড় সংখ্যা হচ্ছে 2, সেটা হতে পারে। আর 0-র চেয়ে ইমিডিয়েট ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের হলো -1, তাই না? যে -1। এখন আমি এই অপশনগুলো, এই মানগুলো দিয়ে অপশনগুলো ই করবো, চেক করবো যে আসলে কোনটা কোনটা আমাদের রাইট হয়। তাহলে আমাদের অপশনটা ই হয়ে যাবে। আমি যদি সর্বপ্রথম তোমার হচ্ছে এটাকে চেক করতাম, দেখি কত আসে। যে এ ইন্টু বি, দেখো এর মান হচ্ছে আমাদের হচ্ছে 2, আর বি হচ্ছে 1, তার মানে 2 পাই আমি, ঠিক না? 2, তাহলে সমান তোমার হচ্ছে ডান পাশে কি আছে? বি ইন্টু সি, দেখো বি আর এই যে সি, তাহলে 1 আর -1 যোগ করলে গুণ করলে কিন্তু -1 হয়, কিন্তু 2 আর -1 কিন্তু কখনোই সমান না। এটা কি সমান? না, অবভিয়াসলি সমান না, ঠিক না? এটা সমান না, তার মানে কি আমাদের ক নম্বর অপশনটা হবে? না, হবে না, তার মানে এটা কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, সেমভাবে আমি অন্য অন্য অপশন যদি চেক করি, ধরো মনে করো যে আমি ধরো এই অপশনটাই চেক করব আমি, হ্যাঁ, এই অপশনটা চেক করব। তাহলে এই অপশনটা চেক করলে দেখা যাবে যে এ বি গুণ করে আমরা একটু পাইছিলাম হচ্ছে 2, আর হচ্ছে বিসি গুণ করে পাইছিলাম হচ্ছে তোমার হচ্ছে -1। তো এখানে তো দেখা যাচ্ছে যে এ বিটা বড় ছিল আমাদের, কিন্তু ওরা বললো কি এ বিটা ছোটো, ঠিক না? তাহলে এই অপশনটা কিন্তু আমাদের হলো না। তাহলে এভাবে যদি আমরা দেখি যে আসলে এই প্রত্যেকটা অপশনে চেক করব, চেক করে দেখা যাবে যে যে এসি, যে আমি এ আর সি গুণ করলে পাই -2, আর বিসিটা যদি আমি গুণ করি যে বিসিটা গুণ করলে পাই -1। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? তো আমরা জানি মাইনাসের মান যেটা সবচেয়ে বড় সেটা কিন্তু ছোট হয়, অর্থাৎ এটা ছোট, অর্থাৎ এসিটা ছোট, বিসিটা বড়। তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের? এই যে এসিটা আমাদের হচ্ছে ছোট, বিসিটা হচ্ছে কি বড়, তার মানে আমাদের গ নাম্বার অ্যান্সারটা কিন্তু কারেক্ট, অর্থাৎ এই আমাদের 24-এর গ নাম্বার উত্তরটা হবে। আশা করি বুঝতে পারছো। তো 25 নাম্বার কোশ্চেনটা বলছে কোনটি স্বাভাবিক সংখ্যা? কোনটি স্বাভাবিক সংখ্যা? এটাও আমাদের যে অভিন্ন বোর্ড 2018 সালে আসছে এটা। তাহলে নিচে কোনটি স্বাভাবিক সংখ্যা? সেগুলো স্বাভাবিক সংখ্যা তোমরা খুব সহজেই চিনতে পারি যে 1 2 3 4 5 এরকম যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা খুব সহজে আমরা বুঝতে পারছি যে √3টা আমাদের স্বাভাবিক সংখ্যা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার হবে, কারণ বাকিগুলো দেখো ওইগুলোর মধ্যে পড়ে না। ওকে, তাহলে আমি যদি এখন 26 নাম্বার কোশ্চেনটা সলভ করি, এখানে আমাদের বলছে কি এটা একটা বহুপদী কোশ্চেন, হ্যাঁ, যে মানে অপশনগুলো দেখো 1 2 হবে নাকি 1 3 হবে নাকি 2 3 হবে নাকি সবগুলোই হবে, এরকম অপশন। কুমিল্লা বোর্ডের প্রশ্ন এটা। তো আমাদের x ইকুয়াল টু দেওয়া আছে 0.4 পূর্ণবণিক এবং y ইকুয়াল টু দেওয়া আছে 0.8 পূর্ণবণিক। যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে আমাদের এখানে তিনটা অপশন দিছে। প্রথমে x আর y যোগ করতে বলছে, পরে x y গুণ করতে বলছে, পরে x y ভাগ করতে বলছে। আচ্ছা, তো আমরা যদি এগুলো সবগুলোকে এরকম মানগুলা দিয়ে, আমরা জানি যে এগুলো যে পূর্ণবণিক থাকলে এগুলোকে আমরা সাধারণ বংশে আগে প্রকাশ করবো। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ম্যাথই করলাম, ঠিক না? তাহলে এগুলোকে আমরা সাধারণ বংশে আগে প্রকাশ করে নিব। যেমন এই যে 0.4 পূর্ণবণিক, যে 0 এবং পূর্ণবণিক বাদের সংখ্যাটা হচ্ছে 4, পরে যে তোমার এখানে কোনো সংখ্যা নাই 0, তাহলে সেটা বিয়োগ করার কোনো দেখানোর প্রয়োজন নাই। আর একটা সংখ্যার জন্য যে 9 প্লাস। সেমভাবে আমি যে ওয়াইটাকেও এরকমভাবে পূর্ণবণিক
থেকে সাধারণ অংশ প্রকাশ করে নিতে পারি। করলে এটা হবে, পর আমরা ক্যালকুলেটারের হেল্প নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে এটা আসবে কি 1.333, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ আসতেছে। তাহলে এটা আমরা পাবো আর কি। এখন এত হলে নিচের কোনটি সঠিক সেটা আমাদের বলছে। আসলেই সঠিকটা আমরা আসলে কিভাবে বুঝবো? আমার কোশ্চেনে একটু এখানে অপশনগুলোতে একটু আসলে মিসিং হয়ে গেছিলো, যে এখানে এক্স প্লাস ওয়াই সমান কত হবে সেটা আসলে দেওয়া উচিত ছিল, বাট এখানে ভুলে তোলা হয় নাই। এখানে অপশনে ছিল তোমার হচ্ছে 1.3 দিয়ে আমাদের এটা পুনঃপুনিক দেওয়া ছিল, এটা 3 দিয়ে পুনঃপুনিক দেওয়া ছিল। আর এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের 32/81, এটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, বুঝছো? এখানে আমাদের আসলে ভুলে এটা লেখা হয় নাই। আবার এক্স ভাগ ওয়াই করার পরে আমাদের 0.5 আসবে, এটাও অপশনে দেওয়া ছিল। এখন আমরা এটা চেক করবো আসলে ঠিক আছে কি না। তো আমরা দেখলাম যে আসলে এক্স প্লাস ওয়াই, যে আমরা যে এক্স এবং ওয়াইকে সাধারণ ভগ্নাংশে যখন প্রকাশ করে নিলাম, এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে তোমার হচ্ছে এই যে দশমিকের জন্য দশমিক আর পুনঃপুনিক বাদ দিলে সংখ্যাটা 4 থাকে, আর এই যে যেহেতু কোনো সংখ্যা নাই এর আগে, এর জন্য আমাদের 0 বিয়োগ করার প্রয়োজন হয় নাই। আর হলো এই পুনঃপুনিকের জন্য একটা 9, তাই না? এটা হলো এক্স এবং ওয়াই সেমভাবে আমরা পাইলাম। তখন এই দুইটা যদি যোগ করি, যোগ করলে দেখা যাবে যে আমরা 1.333 এরকম পাবো, অর্থাৎ এটা কিন্তু 1.3 পুনঃপুনিক হবে, ঠিক না? তারপরে কিন্তু প্রথম অপশনটা আমাদের কিন্তু রাইট। তো দ্বিতীয় অপশনটা আমাদের এক্স আর ওয়াই গুণ করে, মানে এটা সমান সমান দেওয়া ছিল 32/81। তো আমরা গুণ করে আসলে দেখি যে 4 8 32 এবং 9 9 81, অর্থাৎ এটা কিন্তু সমান হয়েছে, ঠিক না? অর্থাৎ এই অপশনটা আমাদের সঠিক। তো সেমভাবে আমাদের এই এক্স বাই ওয়াই সমান সমান দেওয়া ছিল 0.5, যেটা এখানে লেখা হয় নাই, কিন্তু আমরা ভাগ করে দেখলাম যে আসলেই অরিজিনালি তোমার হচ্ছে যে এক্সের মান যদি বসাই 4/9, আর যে ভাগটা গুণ হয়ে গেল, ওয়াই হচ্ছে তোমার হলো যে 8/9, অর্থাৎ এই 9 উপরে চলে যাবে আর 8টা নিচে চলে আসবে, ঠিক না? ভাগ গুণ হয়ে উল্টা যে আমরা জানি। তো সেটা যদি করার পরে যদি দেখি যে 0.5 আসে, অর্থাৎ এটাও মানে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 1 2 3, অর্থাৎ সবগুলাই সঠিক, ঠিক আছে? এই অঞ্চলটা আমাদের হবে। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলো ছিল, প্রথম অধ্যায়ের সবগুলো এমসিকিউ সলভ করলাম, প্রায় 26টা কোশ্চেন। তো এখান থেকে যদি কোশ্চেন আসে আমাদের ঢাকা বোর্ডে বা অন্য অন্য বোর্ডগুলোতে, যে কোনো বোর্ডেই, সকল বোর্ডই তো আমি দেখাইলাম। তো আশা করা যায় এই ম্যাথগুলো যদি সকলেই সুন্দরভাবে বুঝতে পারো, তো অবশ্যই যে কোনো কোশ্চেন আসলেই তোমরা অ্যান্সার করতে পারবা। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করবে, আমাদের পেজে লাইক করবে, ওখানে মেসেজ করতে পারো। আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যে আসলে কোথায় বুঝতে পারতেছো না সেগুলো রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।